চতুর্থ পর্ব, 26শে মার্চ, রবিবার, সকাল 8:30 নাগাদ রেস্ট হাউসে এসে হাজির হলো সুরজ। জেঠু সুরজকে বললেন আজ আর উনি বেরোবেন না, ঘরেই থাকবেন। সুরজ আজ ওদের চারজনকে কাছাকাছি দেখার জায়গাগুলো, যেমন হাজারিবাগ লেক, চন্দ্রা ফলস, ভদ্রকালী মন্দির আর যা যা আছে ওগুলো দেখিয়ে নিয়ে আসুক। সুরজ বলল ক্যানারি হিলটা না হয় ও বিকেলে নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে আসবে। ওখান থেকে সূর্যাস্ত খুব সুন্দর, বেশি দূরে নয়, হাজারিবাগ জগদীশপুর রোডের উপর 3 কিলোমিটার দূরে। জেঠু বললেন সেটা বিকেলেই ঠিক করা যাবে। চিরাগ জিজ্ঞেস করলো কেন তুমি যাবে না জেঠু, শরীর খারাপ লাগছে? না না, আমার একটু বিশেষ কাজ আছে, তোরা সকালে ঘুরে আয়, বিকেলে যদি বেরোই একসঙ্গে সবাই যাব। তারপর সুরজকে বললেন বিকেলের পর থেকে তুমি আজ এখানেই থেকো, আমার হয়তো প্রয়োজন হবে। ব্রেকফাস্ট সেরে আকাশটা তৈরি ছিল, জামা কাপড় পাল্টে ক্যামেরা, খাবার, জল ইত্যাদি নিয়ে ওরা সুরজের সঙ্গে বেরিয়ে পড়ল। শুভ্র জেঠু রিসেপশনে গিয়ে টেলিফোন ডাইরেক্টরিটা দেখে জেলা রক্ষণশালা এবং ওখানকার কিউরেটরের নম্বর লিখে নিলেন। দেখলেন ঘড়িতে প্রায় 9:30 বাজে। এবার বারান্দা ধরে এগিয়ে চললেন বাগচি ও দুবের রুমের দিকে। রুমের সামনে এসে বেলটি টিপলেন। দরজা খুলে শুভ্র জেঠুকে দেখে বাগচি একটু অবাক হলেও ভদ্রতা দেখিয়ে ঘরের ভিতরে আসতে বললেন। শুভ্র জেঠু বললেন আজ আর বেরোতে ইচ্ছে হলো না, তাই ছেলেদেরই ড্রাইভারের সঙ্গে কাছাকাছি জায়গাগুলো দেখতে পাঠিয়ে দিলাম। শুয়ে শুয়ে খবরের কাগজটা পড়ছিলাম, হঠাৎ মনে পড়ল আপনারা তো আজই ফিরে যাবেন, তাই ভাবলাম আপনাদের সঙ্গেই একটু গল্প করে আসি। বেশ করেছেন, আমাদেরও তেমন কোনো কাজ নেই, একবার যাব কয়েকটা জিনিস কিনতে, তার আগে আপনার সঙ্গে একটু গল্প করা যাক। একটু চা খাবেন, দিতে বলবো? দুবে বললেন। না না, এই তো একটু আগেই চা জলখাবার সবই হলো, আপনাদের সঙ্গে একটু কথা বলে আমিও একবার মার্কেট থেকে ঘুরে আসব। কথায় কথায় ওরা জানালো যে ওরা ছোটবেলা থেকেই বন্ধু, পাশাপাশি বাড়ি, একই সঙ্গে পড়াশুনো, খেলা, গল্প, বেড়ানো সব। দুজনেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের স্নাতক, যেহেতু বাড়ির বাইরে কারোরই যাওয়া সম্ভব নয় পারিবারিক অসুবিধায়, তাই দুজনে একসঙ্গে ব্যবসা করছে, গ্রানাইট, মার্বেল, টাইলস ইত্যাদি ব্যবসা। বাগচি ও দুবের সঙ্গে ওদের ঘরে কিছুক্ষণ কাটিয়ে শুভ্র জেঠু রেস্ট হাউসের বাইরে এলেন। ঘড়িতে 10টা 15। একটা ফোন বুথে গিয়ে কিছুক্ষণ ফোনে কথা বললেন। তারপর একটা ট্যাক্সি ডেকে ড্রাইভারকে জেলা মিউজিয়ামে নিয়ে যাওয়ার কথা বলে ট্যাক্সিতে উঠলেন। ফিরলেন যখন তখন বেলা 12টা। হাতে রয়েছে নতুন কেনা একটা বড় টর্চ, ওডোমস স্ক্রিন আর কিছু টুকিটাকি জিনিস। রিসেপশনের সামনে শিবপ্রসাদের সঙ্গে দেখা হলো। উনি ওকে একটু পাশে ডেকে নিয়ে গিয়ে কিছুক্ষণ কথা বলে রুমে ফিরলেন। আধ ঘন্টার মধ্যে আকাশরাও ফিরে এলো। জেঠু সুরজকে ডেকে বললেন যে আজ বিকেলে কোথাও যাওয়া হচ্ছে না, ও যেন সন্ধে 6টার আগেই এখানে এসে দেখা করে, আর প্রয়োজন হলে সারা রাতটাই হয়তো বাইরে কাটাতে হতে পারে, তাই ও যেন সেই রকম প্রস্তুতি নিয়েই আসে। সুরজ ফিরে যাবার পর চারজনকে নিয়ে শুভ্র জেঠু ডাইনিং হলে ঢুকলেন লাঞ্চের জন্য। 6টা বাজার আগেই সুরজ এসে জেঠুর সঙ্গে দেখা করল। জেঠু বললেন
গয়া ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেস হাজারিবাগ রোড থেকে ছাড়ে সন্ধে 7:56। রেস্ট হাউসের দুজনের ওই ট্রেনে ধানবাদ ফিরে যাওয়ার কথা। সুরজের কাজ হলো রেস্ট হাউস থেকে ওদের গাড়িটিকে ফলো করে দেখা যে সত্যিই গাড়িটি স্টেশনের দিকে গেল নাকি অন্য কোথাও গেল। খবরটি নিয়ে তাড়াতাড়ি ফিরে আসা যাতে পরবর্তী কাজগুলো যথাসময়ে করা যেতে পারে। ব্যাপারটা খুবই জরুরি এবং গোপনীয়। সেটা কি সুরজ ফিরে এলেই তিনি তার একটা আন্দাজ দেবেন। সুরজকে জেঠু বললেন যে শিবপ্রসাদকে তিনি এই বিষয়ে আগেই জানিয়ে রেখেছেন। সুরজ ফিরে এলো 7:30 নাগাদ। এসে জানালো স্টেশনে গাড়িটি আদৌ যায়নি। ও গাড়িটিকে একটু দূর থেকে অনেকটাই ফলো করেছে। গতকাল যে রাস্তা দিয়ে ওরা ইস্কো গ্রামের দিকে গিয়েছিল সেই রাস্তা ধরেই গাড়িটা গেছে। ট্যাক্সি ড্রাইভার ওর চেনা, তাই ওরা কোথায় গিয়েছিল তা পরে জেনে নেওয়া যেতে পারে। সে তো অনেক দেরি হয়ে যাবে সুরজ, আমাদের তো আজই এখনই সেখানে যেতে হবে। না হলে বোধহয় প্রস্তর যুগের এই অমূল্য সম্পদগুলো আমরা চিরদিনের মতো হারিয়ে ফেলব। আমার সন্দেহটা যদি ভুল না হয় তাহলে ওরা ওই পাহাড়ি গ্রামেই গেছে। আমাদের এখনই ওই গ্রামে যেতে হবে সুরজ। বলেই জেঠু যেন একটু অধৈর্য হয়ে পড়লেন। আকাশে বললেন তোরা 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নে। অন্ধকারের মধ্য দিয়ে সুরজের গাড়ি গতকালের সেই রাস্তা ধরে যথেষ্ট গতিতে ছুটে চলেছে। শুধু জেঠু বেশ চিন্তাগ্রস্ত। সুরজকে মাঝে মাঝে বলছিলেন ওখানে পৌঁছে কি কি করতে হবে। আকাশটা চারজনই হতবাক। কেন জেঠু ভাবছেন যে আজ ওই পাথরের হাতিয়ারগুলো চিরদিনের জন্য হারিয়ে যেতে পারে। তিনি ওদের মনোভাব বুঝতে পেরে বললেন আর একটু অপেক্ষা কর, আশা করি তোরা নিজেরাই দেখতে পাবি একটা অদ্ভুত ঘটনা। তবে যেমনটি বলবো ঠিক তেমনটি যেন করিস। সুরজের গাড়ি গ্রামটির কাছে পৌঁছানোর বেশ আগেই জেঠু বললেন দেখো সুরজ, গাড়িটি যেন এখনই কারো নজরে না পড়ে, তাই দূরে কোথাও নিরাপদ জায়গায় রাখো। আমরা সবাই বেশ কিছুটা হেঁটেই গ্রামে যাব। তবে গ্রামে ঢোকার আগে তুমি একা গিয়ে পুরোহিতের সঙ্গে দেখা করে আমাদের আবার আসার কথা জানাও এবং সম্ভব হলে তাকে নিয়ে এসো, যাতে গ্রামের লোকেরা আমাদের দেখে একসঙ্গে বেরিয়ে হইচই লাগিয়ে না দেয়। আর ওদের গাড়িটা এদিকে কোথাও আছে কিনা লক্ষ্য করো তো। গাড়িটাকে কয়েকটা গাছের আড়ালে দাঁড় করিয়ে সবাই একসঙ্গে হেঁটে গ্রামের কাছাকাছি পৌঁছানোর পর সুরজ সবাইকে একটা জায়গায় অপেক্ষা করতে বলে গ্রামের মধ্যে ঢুকলো। কিছুক্ষণ পর পুরোহিতকে সঙ্গে নিয়ে সুরজ ফিরে এলো। কোনো গাড়ি কোথাও ওর নজরে পড়েনি তাও জানালো। জেঠু পুরোহিতকে বললেন যে আজ রাতেই বাকি পাথর দেবতাগুলোর আবার হারিয়ে যাওয়ার ভয় রয়েছে। তবে তা না হলেই মঙ্গল, তাই সবাইকে সতর্ক করার জন্যই আজ আবার তাদের আসা। তবে সবাইকে জানিয়ে এখনই একটা হইচই না বাঁধিয়ে অল্প কয়েকজনকে লাঠি ও বল্লম নিয়ে ওদের সঙ্গে পুজোর বেদি থেকে কাছে কোনো বাড়িতে থেকে সারা রাত পাহারা দেওয়ার উপদেশ দিলেন। সেখান থেকে যেন বেদিটি রাতের অন্ধকারেও স্পষ্ট দেখা যায়। পুরোহিত এসব শোনার পর বেশ অবাক হয়ে গেলেও সবাইকে নিয়ে গ্রামে ফিরে জেঠুর মতো ব্যবস্থা করলো। যে ঘরটির দাওয়ায় বসে কাল জেঠুর সঙ্গে পুরোহিত কথা বলছিল তারই ভিতরে দরজা খোলা রেখে সবাই বসল। জেঠু সুরজকে দিয়ে সবাইকে বলালেন যে ওরা যেন উনি না বলা পর্যন্ত কোনো রকম হইচই শুরু না করে, আর লাঠি বল্লমগুলো শুধুমাত্র নিজেদের আত্মরক্ষার জন্য, উনি না বললে তা যেন কেউ ব্যবহার না করে।
আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ, গতকাল ছিল পূর্ণিমা, তাই একটু দেরিতে চাঁদ উঠেছে, প্রায় গোল, তবে উজ্জ্বলতা কম। আকাশ একটু মেঘলা, তাই মাঝে মাঝে উড়ো মেঘে চাঁদ ঢেকে যাচ্ছে, আশপাশটা আলো আঁধারি। বনের দিকটা বেশি অন্ধকার, এখন চারদিক নিস্তব্ধ, মানুষজন যে যার ঘরে। মাঝে বনের দিক থেকে কোনো জন্তুর ডাক শোনা গেল, অবশ্য অনেক দূরে কোথাও। বন্য জন্তুরা এখন আর এদিকে বিশেষ আসে না জনবসতির জন্য। মশার উপদ্রব আছে বেশ, তবে জেঠু ওডোমস নিয়ে এসেছেন, সবাই শরীরের খোলা অংশগুলোতে তা মেখে বসে আছে। অবশ্যই উৎকণ্ঠা ও উত্তেজনা মশার উৎপাতকে তেমন গ্রাহ্যতা দিচ্ছে না। রাত অনেক, প্রায় 1:30। অপেক্ষা করতে করতে সবাই বেশ অধৈর্য হয়ে উঠেছে। আকাশের আবার খাওয়াও হয়নি, এতক্ষণে চোখও ঘুমে জড়িয়ে আসছে। বিদ্যুৎ ফিসফিসিয়ে বলল, আজ আর কিছু ঘটবে না। না ঘটলেই তো ভালো, তাও সাবধানের মার নেই, কথাটা জানিস তো, তাই এই অপেক্ষা, বললেন জেঠু। হঠাৎ চিরাগ জেঠুর দৃষ্টি আকর্ষণ করল। জেঠু, ওই দেখো। সকলে লক্ষ্য করলো বনের দিকটার অন্ধকারের ভিতর থেকে দুটো মিশ কালো ভালুক হেলতে দুলতে এই দিকেই যেন আসছে। জেঠু সবাইকে নিঃশব্দে অপেক্ষা করতে বললেন। ভালুক দুটো ধীরে ধীরে এগিয়ে এলো পুজোর বেদির দিকে, তারপর সোজা হয়ে দাঁড়িয়ে একটু চারদিক ঘুরে দেখে বেদির উপরের পাথরের তৈরি জিনিসগুলো ওদের পেটের কাছে থলির মতো জায়গায় ভরতে লাগলো। গতকালের সাধু বাবাদের ভবিষ্যৎবাণী এত তাড়াতাড়ি ফলতে দেখে পুরোহিত আর তার লোকজন বিস্ময়ে হতবাক হয়ে বসে আছে। ভালুক তাদের দেবতা, ওদের গায়ে আঘাত করা পাপ, তাই সকলে নিশ্চেষ্ট হয়ে বসে রইল। আর অপেক্ষা না করে সুরজ আর আকাশের সঙ্গে নিয়ে জেঠু ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে তার টর্চের জোরালো আরো ভালুক দুটো গায়ে ফেললেন। তাতেই ভালুক দুটো হঠাৎ ঘাবড়ে গিয়ে 4 পায়ের বদলে শুধু 2 পাই বনের দিকে ছুটতে শুরু করলো। দুটোর মধ্যে ছোট ভালুকটা খোঁড়াতে খোঁড়াতে ছুটছে এবং তাই একটু পিছিয়ে পড়েছে। জেঠু সবাইকে নিয়ে ওই দুটোর পিছনে ছুটতে আরম্ভ করলেন। পথে দুপাশ থেকে পড়ে থাকা পাথরগুলো কুড়িয়ে নিতে বললেন সবাইকে। বললেন এই ইওলিথিক যুগের হাতিয়ারগুলোই নিওলিথিক যুগের সম্পদকে উদ্ধার করবে। বললেন, তোরা সবাই আমার টর্চের আলো লক্ষ্য করে পাথরগুলো ওদের দিকে ছোড়, যেন ওদের পায়ে ও পিঠে ওগুলো জোরে আঘাত করে। আলোয় নিশানা নির্দিষ্ট ছিল বলে সকলের হাতের বেশ কিছু পাথর নুড়ি একসঙ্গে ভালুক দুটোর গায়ে পায়ে মাথায় গিয়ে আঘাত করলো। তারপরে যেন হোঁচট খেয়ে পথের মাঝেই উল্টে পড়লো ভালুক দুটো। ওই দুটো আবার উঠে দাঁড়াবার চেষ্টা করার আগেই সবাই ওদের ঘিরে ধরল, তবে একটু তফাতে দাঁড়িয়ে। ভাল্লুকদের পাল্টা আক্রমণের ভয়েই ওদের এই সতর্কতা। এতক্ষণে পুরোহিত তার লোকজনদের নিয়ে সুরজদের কাছে এসে হাজির। জেঠু এবার একটু কাছে গিয়ে ভালুক দুটোর দিকে টর্চের আলো ফেলতেই বোঝা গেল যে ও দুটো ভালুক নয়, ভালুকের মতো লোমস ফাড়ের তৈরি পোশাক পরা দুটো মানুষ। সুরজ ও আর একজন কাছে গিয়ে পোশাক ধরে টানতেই তার ভেতর থেকে ওদের মাথা দুটো বেরিয়ে এলো। পুরোহিত চিৎকার করে উঠলো, এরাই ওই সাধু বাবারা। আকাশরাও সবিস্ময়ে দেখলো যে লোক দুটো ওদের সদ্য পরিচিত বাগচি ও দুবে। ওদেরই আজ হাজারিবাগ থেকে ফিরে যাওয়ার কথা ছিল। আদিবাসী লোকেদের হাতে লাঠি বল্লম দেখে ওরা ভয়ে কাঁপতে লাগলো। সবাই ওদের ঘিরে ধরে ঠেলতে ঠেলতে আবার বেদির কাছে নিয়ে চলল।
বেদির মাঝখানে লণ্ঠনটি রেখে সবাই চারদিকে জড়ো হয়েছে। বাগচি আর দুবের মুখে কোনো কথা নেই, একটা ভীষণ আতঙ্কের ছাপ ওদের চোখে মুখে। আলু থালু বিধ্বস্ত চেহারা নিয়ে বেদির নিচে একপাশে ওরা বসে আছে। হাতিয়ারগুলো ওদের থলি থেকে বার করে আবার বেদির ওপর রাখা হয়েছে। ওরা দুজন শুভ্র জেঠুকে কাকুতি মিনতি করতে লাগলো আদিবাসী লোকেদের বুঝিয়ে ওদের ছেড়ে দেওয়ার জন্য। জেঠুর চোখে মুখে বরং একটা ক্ষোভ এবং রাগের অভিব্যক্তি দেখে ওরা এবার হতাশায় কাঁদতে আরম্ভ করলো। কিছুক্ষণ পর জেঠু ওদের জিজ্ঞাসা করলেন ওরা আগে যেগুলো সরিয়েছিল সেগুলো কোথায়। বাগচি মাথা নিচু করে জানালো যে ওগুলো ওদের কাছেই আছে, গাড়িতে রাখা আছে এবং ওগুলো ওরা ফেরত দেবে। জেঠু জানতে চাইলেন গাড়িটা কোথায়। বাগচি বলল গাড়িটা বড় রাস্তার মোড়ে, যেখানে বনের রাস্তাটায় গিয়ে মিশেছে সেখানে। জেঠু সুরজকে বললেন তুমি দুবেকে নিয়ে যাও, সঙ্গে এখানকার দুজনকে লাঠি আর বল্লম নিয়ে যেতে বলো। পাথরের বস্তুগুলি নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো, বাগচি এখানে থাকুক, আর গাড়ির ড্রাইভারটিকেও সঙ্গে নিয়ে আসবে। দেখো ছেলেটি যেন আসে, ভয়ে পালিয়ে না যায়। পুরোহিত সুরজের সঙ্গে যাওয়ার জন্য দুজন বরিষ্ঠ লোককে পাঠালো। দুজনের হাতে দুটো বল্লম। দুবে কাঁপতে কাঁপতে ওদের সঙ্গে চলল। ঘড়িতে প্রায় 3:30। 2 ঘন্টা কোথা দিয়ে কেটে গেছে। সুরজরা ফিরতে ফিরতে আকাশে ভোরের আভাস দেখা দিয়েছে। দুবের সঙ্গে ড্রাইভার ছেলেটিও এসেছে। সুরজি ওকে কোনো ভয় নেই বলে বুঝিয়ে সুঝিয়ে এনেছে। ও তো প্রথম ভয়ে আসতেই চাইছিল না। দুবে জেঠুকে 8টি পাথরের হাতিয়ার ফেরত দিল। জেঠু পুরোহিতকে সেগুলি নিয়ে দিয়ে বললেন ভালো করে দেখে নিতে সবগুলো এবারে ঠিক আছে কিনা। পুরোহিত একটু আগে হারিয়ে যেতে বসা ওদের পাথরের দেবতাগুলোকে বেদিতে রেখে ভালো করে দেখে নিয়েছিল। এখন এই বাকি 8টিকেও আবার ফিরে পেয়ে এতটাই খুশি হলো যে জেঠুর হাত দুটো ধরে নিজের কপালে ঠেকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো। জেঠু এবার বাগচি আর দুবের দিকে তাকিয়ে বললেন তোমরা যথেষ্ট শিক্ষিত ভদ্র পরিবারের সন্তান, এরকম কাজ করতে তোমাদের বিবেকে এতটুকুও বাঁধলো না? এগুলোর গুরুত্ব তোমরা জানো, এগুলো জাতীয় সম্পদ। আগামীকালের মানুষ এগুলোকে দেখবে, মানুষের অতীত ইতিহাসকে জানতে সহায়ক হবে। তাই যখন কেউ চাইছে যে এগুলো ঠিকভাবে রক্ষিত হোক, সবাই দেখুক জানুক, তখন তোমরা কি করে ভাবলে যে এগুলো নিজেদের হস্তগত করবে, নাকি ভেবেছিলে মোটা টাকার বিনিময়ে বাইরে কোথাও পাচার করবে? না না, বিশ্বাস করুন রায়চৌধুরী সাহেব, ওরকম কোনো চিন্তা আমরা করিনি। আসলে খবরের কাগজে রিপোর্টটা পড়ে আমাদের মনে হলো এসব জিনিস ওদের কাছে থাকা অর্থহীন, এবং যেভাবে এগুলো পড়ে থাকে তাতে হয়তো একদিন চিরকালের মতো হারিয়ে যাবে। বাগচি বলল সে তো নিশ্চয়ই, যদি তোমাদের মতো কারো ওগুলোর দিকে নজর পড়ে। শুভ্র জেঠু বললেন। তারপর জিজ্ঞেস করলেন ওই ভালুকের পোশাকগুলো কোথা থেকে জোগাড় হলো? শীতের জন্য ফাড়ের পোশাক তৈরি করে এরকম একজন পাড়ার দর্জি একদিনের মধ্যে বানিয়ে দিয়েছিল। আর সাধু বাবা সাজবার জন্য আলখাল্লা পরচুলাও তো জোগাড় করে ফেললে দেখছি। বাগচি আর দুবে মাথা নিচু করে রইল। বারবার অন্যায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করতে লাগলো। জেঠু পুরোহিতকে একটু পাশে নিয়ে গিয়ে আলাদা করে বোঝালেন যে যখন সবই আবার ফেরত পাওয়া গেল এবং যখন কারো ক্ষতি করার ইচ্ছে লোক দুটোর ছিল না, তখন সে চাইলে লোক দুটোকে বকাবকি করে ছেড়ে দেওয়া যায়, পুলিশকে খবর দিয়ে ডেকে তাদের হাতে এদের তুলে দেওয়া যায়, তবে তাতে অশান্তি বাড়বে বই কমবে না। পুরোহিত নিজের লোকজনদের সঙ্গে কথা বলে ফিরে এসে জেঠুকে বলল
যে যখন তাঁরই জন্য আবার সব ফিরে পাওয়া গেল, তখন তিনি যা চাইবেন তাই হবে। জেঠু এবার ওদের গাড়ির ড্রাইভার ছেলেটিকে কাছে ডেকে বললেন যে ভবিষ্যতে যখনই বুঝবে কোনো লোক বদ উদ্দেশ্যে তার গাড়ি নিতে চাইছে, সে যেন টাকার লোভে তা না করে, তাতে সে তার নিজের বিপদই ডেকে আনবে। শুধু এবারের মতো ওকে বিপদ থেকে বাঁচানো হলো, ও যেন ওদের দুজনকে সোজা স্টেশনে পৌঁছে দেয়। এবার বাগচিয়ার দুবের দিকে তাকিয়ে বললেন, ভবিষ্যতে এই ধরনের সাংঘাতিক অন্যায় এবং লোভ থেকে নিজেদের সংযত রেখো, কথাটা যেন মনে থাকে। যাওয়ার আগে পুরোহিতের কাছে ক্ষমা প্রার্থনা করো, মানুষগুলো ভালো না হলে আজ আর তোমাদের ফিরে যেতে হতো না। ক্ষমা চেয়ে যত তাড়াতাড়ি পারো এখান থেকে তোমরা চলে যাও, বেশি লোক জমায়েত হলে পরিস্থিতি পাল্টে যেতে পারে। ধৃতি হঠাৎ বলে উঠল, জেঠু, ওই ভালুকের পোশাক দুটো আমাদের দিয়ে যেতে বলো, পহানকে বলে ওই দুটো আমরা গিফট হিসেবে নিয়ে যাব।